একের পর এক স্বপ্ন ভেঙে যাচ্ছে ভাইপো বাবুর। কদিন আগেই আমি বলেছিলাম তার কোচবিহার থেকে কাকদ্বীপ যাত্রার স্বপ্ন ভেঙে দিয়েছেন তার পিসিমণি, মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সেই খবর অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এবার আরো বড় স্বপ্ন ভেঙে গেল, নেতা হওয়ার স্বপ্ন। দিল্লিতে ডিসেম্বর বিপ্লব সম্ভবত করতে পারছেন না আমাদের ভাইপো বাবু। সবটা জানার পর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন ভাইপো বাবুর স্বপ্নভঙ্গের দুঃখের কাহিনী জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আমি এক কথার ছেলে, যা বলবো করে ছাড়বো। এই এক কথার মানুষ, সরি, এই ছেলেটাকে নিয়ে না খুব দুশ্চিন্তা হয় জানেন। যা বলবো করে ছাড়বো বলে তিনি হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত কিছু করে উঠতে পারছেন না। সে ঘাটালের মাস্টার প্ল্যান কার্যকর করা থেকে এসআইআর হতে না দেওয়া কিছুই করতে পারছেন না। তিনি চেয়েছিলেন কোচবিহার থেকে কাকদ্বীপ একটা যাত্রা করবেন নভেম্বরের শেষে এবং ডিসেম্বরে। চেয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে দলের মুখ হয়ে উঠতে চেয়েছিলেন, পিসিমণির প্রতিপক্ষ হয়ে উঠতে চেয়েছিলেন। আইপ্যাকের পরামর্শে ভাইপো বাবুর সেই স্বপ্ন জানার পরেই না বলে দেন পিসিমণি। বলে দেন এসব যাত্রা ফাত্রা করে নেতাগিরি দেখানো যাবে না, যে সে ইঙ্গিতটা বলে দেন তার কথা। তারপর চেয়েছিলেন ঘুরে ঘুরে রাজ্যের সব এসআইআর হচ্ছে যেখানে যেখানে তৃণমূল ক্যাম্প করেছে সেগুলো তিনি ঘুরে ঘুরে দেখবেন। পিসিমণি জানতে পেরে সেই স্বপ্ন বাস্তব হতে দেননি। কেন দেবেন বলুন? যে পুজো, মানে এসআইআর তো গণতন্ত্রের ক্ষেত্রে একটি পুজো, ভোটার তালিকা সংশোধন, যে পুজো পিসি ভাইপো মিলে বলেছিলেন তা হতে দেওয়া যাবে না, পুজো বন্ধ। সেই পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরলে সেটা কি ভালো দেখায়? তিনি কিনা আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই অভিষেক বাবুর সে যাত্রাটাও হয়নি। কিন্তু এবার পিসি নয়, ভাইপো বাবু নিজেই একটা ভয় পেয়ে নিজের স্বপ্ন ভঙ্গ করেছেন, পরিকল্পনা বাতিল করে দিয়েছেন বলেই তৃণমূল সূত্রে খবর। তিনি বুঝেছেন হুমকি দেওয়া যতটা সহজ, কত ধানে কত চাল দেখানোটা আদৌ ততটা সহজ নয়। বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো। এই কত ধানে কত চাল দেখানোর জন্য তো তার দিল্লি যাওয়ার কথা ছিল। একা নয়, 1 লাখ মানুষকে সঙ্গে নিয়ে তিনি দিল্লি যাবেন, নির্বাচন কমিশনের প্রধান দপ্তর ঘেরাও করবেন বলেছিলেন। কমিশনের খসড়া তালিকা প্রকাশ হবে আগামী 9 ডিসেম্বর। একটা নাম বাদের প্রশ্নই নেই। সেই তালিকায় এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে কোটির উপরে নাম বাদ যাবে। খসড়া তালিকার পরে 2 কোটি মানুষকে হিয়ারিং এর জন্য ডাকতে পারে কমিশন, তাদের নাম তো খসড়া তালিকায় থাকবে না। সেসব বাদ দিচ্ছি, ভবানীপুর, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো বাবুর পিসির বিধানসভা, সেই আসন থেকে একটা নাম তো বাদ যাচ্ছেই একদম, এটা বাদ চলে গেছে অলরেডি। তিনি হলেন বাবু প্রশান্ত কিশোর। বিহারে মুখ পোড়ানো পিকে আবার ভাইপো বাবুর রাজনৈতিক কোচ। সেই কোচ প্রশান্ত কিশোর মানে শূন্য পাওয়া জনসুরজ পার্টির মালিক, বিহারের করগহর বিধানসভার ভোটার, আবার তিনি ভবানীপুরেরও ভোটার। মানে সম্ভবত 2021 সালে তিনি 2 বার ভোট দিয়েছেন। প্রথমবার যখন শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেন তখন তো ভোট দিয়েছেন নিশ্চয়ই। আবার উপনির্বাচন হয়েছিল, সেখানেও তো তার ভোট দেওয়ার কথা, সম্ভবত দিয়ে গিয়েছিলেন। তারও তো পিসি হন। এই প্রশান্ত কিশোরের নাম তো 2টো রাজ্যের 2টো বিধানসভায় থাকতে পারে না, তার নাম তো বাদ যাবেই। তৃণমূলের আরো কয়েকজন নেতার নাম প্রকাশ্যে এসেছে। আমাদের হুগলি জেলার ডানকুনির এক নেতা, তিনি আবার কাউন্সিলরও, তার নামও এসেছে। তারও 2 জায়গায় নাম, এরকম অনেক পাওয়া যাবে।
তবে তো 9ই ডিসেম্বরের পর এত নাম খসড়া তালিকা থেকে বাদ গেলে ভাইপো বাবুর দিল্লি অভিযান হওয়ার কথা। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। কিন্তু আমার চিন্তা হচ্ছে কি জানেন, সেই সময় না দিল্লিতে খুব ঠান্ডা পড়ে যাবে। বাংলায় সেই রকম মানে ওই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 18 ডিগ্রির আশপাশে থাকে। কিন্তু আমি ধরে নিয়েছিলাম 9ই ডিসেম্বর যেহেতু কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে এবং প্রচুর নাম বাদ যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পরের শনি রবি 13 এবং 14 ডিসেম্বর দিল্লিতে ভাইপো বাবুর 1 লাখ লোকের অভিযানটা হবে। অনেকবার করে বলেছেন তাই ধরে নিয়েছিলাম হবেই। আমি তারপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা একটু দেখলাম। ওই 13 এবং 14 ডিসেম্বর কেমন থাকছে দিল্লি আপনারাও দেখুন। রাজধানী দিল্লিতে সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রিতে নামবে, দিনের বেলাতেও সর্বোচ্চ 21 ডিগ্রি। ভাইপো বাবুর না হয় দিল্লিতে সাংসদ হিসাবে একটা সরকারি বাংলো আছে, অন্য সাংসদদেরও আছে, অনেক বিধায়কেরও নিজস্ব বাসভবন দিল্লিতে থাকতে পারে, কিন্তু তাতে তো আর 1 লাখ লোক ধরবে না। তারা কোথায় থাকবেন? রাস্তাঘাটে, ফুটপাতে, ব্রিজের তলায়। দিল্লি সরকার সেই অনুমতি দেবে কি? আচ্ছা ধরে নেওয়া যাক সেই অনুমতি দিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও ট্রেন লাগবে, তো স্পেশাল ট্রেন নিতে হবে, রেল দেবে কি? আচ্ছা ধরে নেওয়া যাক সেটাও রেল দিল। এবার প্লেনে, ট্রেনে, বাসে 1 লাখ মানুষকে নিয়ে যেতে তো খরচা আছে। তাতে অবশ্য অসুবিধা নেই, ভাইপো বাবু টাকা দিয়ে দেবেন, টাকার তো অভাব নেই। কিন্তু ওই শীতে কিন্তু ভাইপো বাবু বা অন্যান্য তৃণমূল নেতাদের মতো তো শীত পোশাক নেই বাংলার 1 লাখ গরিব গুরব মানুষদের। ধরে নেওয়া যেতে পারে তো ভাইপো বাবু সব থেকে বেশি লোক নেবেন তার এলাকা দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার থেকে। সেখানকার মানুষ খুবই কষ্ট সহিষ্ণু। সেখানে আমাদের কলকাতা বা আশপাশের এলাকার থেকে শীত একটু বেশিই থাকে, তারা সেটা সহ্য করতে পারেন। 14-15 ডিগ্রি, 9 ডিগ্রি, মাথার উপর ছাদ নেই। আমি না তৃণমূল নেতাদের প্রশ্ন করেছিলাম কয়েকজনকে, এই যে ভাইপো বাবুর এই যে কর্মসূচি সেটা কি হবে, তিনি কি কোনো নির্দেশ পাঠিয়েছেন নাকি? তখন তাদের একজন হেসে বললেন, ধর ওটা তো বলতে হয় বলে বলেছিলেন বলে কি যেতে হবে নাকি? আমি না জবাবে শুধু বলেছি, ও মানে বলেছেন বলেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ভাইপো বাবু সব জায়গায় বলে বেড়ান আমি এক কথার ছেলে, যা বলি তা করে দেখাই। এদিকে আপনারা জেনে রাখুন স্বপ্নভঙ্গের জন্য কমিশন অনেক দূর এগিয়ে গেছে। সর্বশেষ হিসাবে 2 লাখের মতো ভোটারকে ফর্ম দেওয়ার জন্য খুঁজেই পাওয়া যায়নি। এটা কমিশন মোটামুটি ধরে নিয়েছে এদের আর পাওয়া যাবে না, কারণ তারা বুঝে গেছেন, তারা চলে গেছেন। আর প্রায় 41.2% ফর্মের ডিজিটাইজেশনের কাজও শেষ। সেটার সংখ্যা 3,15,00,000-এর মতো। আমাদের 8 কোটির কাছাকাছি ভোটার, কাজটা হতে আর কয়েকটা দিন লাগবে, এটাই কমিশনের কর্তারা বলছেন। তবে কোনো বিএলও খুব ধীরে কাজ করছেন। তার জন্য ইতিমধ্যেই কলকাতার মানে উত্তর কলকাতার বেলেঘাটার 7 বিএলওকে শোকজের চিঠি ধরিয়েছে কমিশন। এর মধ্যে কমিশন আরো একটা নতুন পথ নিচ্ছে। দেখা যাচ্ছে অন্য রাজ্যের থেকে না বাংলার বিষয়টা অনেকটাই আলাদা। মৃত্যু হারের সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মিল নেই। সংশোধিত ভোটার তালিকায়
যাতে মৃতদের নাম না থাকে সেটা দেখার কথা এই রাজ্যের জেলা প্রশাসনের, কিন্তু তারা কাজটা ওই শ্মশান, সমাধিস্থল, পঞ্চায়েত, পুরসভা, হাসপাতাল থেকে মৃত্যুর শংসাপত্র নিয়ে এসে সেই কাজটা এখানকার আমলারা, জেলা প্রশাসন ঠিক ঠিক করবে কি করবে না কমিশন ভরসা করতে পারছে না। তাই কমিশন আলাদাভাবে কাজ করবে ঠিক করেছে। কমিশনের দল এই শংসাপত্র খোঁজার জন্য এবার ব্যাংক এবং ডাকঘর থেকে হিসাব নিচ্ছে, এলআইসির থেকেও হিসাব নিচ্ছে। আপনাদের বিষয়টা বুঝিয়ে বলি। ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে কিংবা কেউ যদি জীবন বীমা করেন তাদের একটা নমিনির নাম দিতে হয়। কোনো গ্রাহকের মৃত্যু হলে ব্যাংক বা ডাকঘরকে মৃত্যুর শংসাপত্র মানে ডেথ সার্টিফিকেট জমা দিতে হয়, তবে অ্যাকাউন্ট চলে যায় নমিনির নামে। যেটুকু টাকা পয়সা অ্যাকাউন্টে আছে সেটা নমিনি তুলতে পারেন। একইভাবে এলআইসির ক্ষেত্রেও যে কোনো জীবন বীমার ক্ষেত্রেই নমিনির নাম দেওয়াটা বাধ্যতামূলক, কারণ কেউ যদি মারা যান যে সুযোগ সুবিধা, যে টাকা পয়সা, সেগুলো তো নমিনি পাবেন। এবারে প্রত্যেক বাড়িতেই এটা একটা বিষয় যে কেউ মারা গেলে যিনি নমিনি আছেন তিনি নিজের উদ্যোগেই ব্যাংক, ডাকঘর, এলআইসি বা অন্যান্য জীবন বীমা সংস্থা তাদেরকে সে মৃত ব্যক্তির শংসাপত্র জমা দিয়ে তারা নমিনি হিসেবে প্রাপ্য টাকা তুলে নেন। ফলে এখানে তো কোনো ফাঁকিবাজি নেই, আর এই পুরো কাজটাই এখন হয় অনলাইনে, ফলে সেই তথ্য পাওয়াটাও খুব কিছু কঠিন কাজ নয়। চরম পথটা নিয়ে নিয়েছে কমিশন। রাজ্যে এখনো পর্যন্ত যা হিসাব তাতে সব মিলিয়ে শুধু মৃত ভোটারের সংখ্যাই 50 লাখ ছাড়িয়ে যেতে পারে। ওদিকে বাংলাদেশ সীমান্তে দিন দিন ভিড় বাড়ছে, পালিয়ে যাওয়ার ভিড়, ফিরে যাওয়ার ভিড়। আগে থানা অ্যারেস্ট করছিল, অ্যারেস্ট করে এত মানুষকে রাখার জায়গা নেই, আদালতে পেশ করার জন্য আদালতে অত জায়গা নেই। বিএসএফ বসিয়ে রেখেছে, 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তাদের তো চলে যেতে হবে। তারা সবাই কাঁটাতার টপকে চলে যেতে চাইছেন, কিভাবে পাঠানো হবে তার কথাবার্তা চলছে এখনো। আর তাদের কথাবার্তা শুনে যা জানা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম তা প্রকাশিত করেছে যে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তারা কিভাবে পেয়েছিলেন, তারা কোথা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন, কোথায় কাজ করতেন, কোথায় থাকতেন, সবেতে উঠে আসছে ভাইপো বাবুর দক্ষিণ 24 পরগনা আর তৃণমূলের শক্ত ঘাঁটি উত্তর 24 পরগনার নাম। এই 24 পরগনার নাম বেশি করে উঠছে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কলকাতার মেডিকেল কলেজগুলোতে রোগীর সংখ্যা দিন দিন কমছে। আপনাদের জানিয়ে রাখি, ইদানিং সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা খুব বেড়ে গিয়েছিল, সেটা কমে গিয়েছে। তাই শুধু ভাইপো বাবুর স্বপ্নভঙ্গ নয়, জালি ভোট পেয়ে ক্ষমতা দখলের স্বপ্ন চুরমার পিসিমণিরও। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সতর্ক থাকবেন।